শেষ করছি? একটু দেখা লাগবে। হ্যাঁ, দেখেন যদি আমাকে বলেন গত ক্লাসটা আমি কোথায় শেষ করছি? মোরাল হ্যাজার্ড। ওকে, থ্যাংক ইউ। মোরাল হ্যাজার্ড। এখন আপনাদের সিলেবাসে আছে 2টা ক্লাস। আমি এই যে কিছুক্ষণ আগে চেয়ারম্যান মহোদয় ছিল, আসলে এখানে 2টা ক্লাসে শেষ করা যায় না, 3টা ক্লাস। আজকে আমি দ্বিতীয় ক্লাসটা, কিন্তু প্রথম ক্লাসের যে অংশটুকু বাদ গেছে আমি সেই ক্লাসটা শুরু করি, দ্বিতীয় ক্লাসটা আমি করাবো আপনাদেরকে। তাহলে প্রথমে লেখেন আপনারা মূল্যবোধ। সবাই দেখতে পাচ্ছে। হোয়াট এভার ইজ মেকিং সাউন্ড প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। ওকে, আচ্ছা, প্রথমে আমি আলোচনা করব মূল্যবোধ নিয়ে। মূল্যবোধ, হ্যাঁ। সকাল উঠতে চায় কাম OnePlus আপু, আপনি একটু মাইক্রোফোন মিউট করেন। আচ্ছা, ওকে ওকে। প্রিয় সহকর্মী, একটু নিচে নামাই দিলে, হালকা নিচে নামাইলে ভালো হয় মনে হয়। ঠিক আছে, আমি আপনাদের সাথে প্রথমে মূল্যবোধ নিয়ে আলোচনা করব। তো মূল্যবোধ আলোচনা করার আগে আমি মূল্যবোধের বৈশিষ্ট্য কি আপনাকে আলোচনা করব। আপনারা এক এক করে মূল্যবোধের বৈশিষ্ট্য লেখেন, তারপরে আমি মূল্যবোধের সংজ্ঞা দিব। এই মূল্যবোধের বৈশিষ্ট্য এবং সংজ্ঞাটা দেওয়ার পর আমি শিওর এখান থেকে ক্লাস করার পর মূল্যবোধ সম্পর্কে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো মূল্যবোধের প্রথম বৈশিষ্ট্য 1 লেখেন। মূল্যবোধ একটি সামষ্টিক বিষয়। মূল্যবোধ একটি সামষ্টিক বিষয়। 1 আপনারা লিখে পেলাম। কি পরে কে কোনটা বুঝে নেয় পরে আমি সুন্দর করে বুঝে দিব। 2 ইহা সমাজ পরিচালনার মানদণ্ড। ইহা সমাজ পরিচালনার একটি মানদণ্ড। তোমরা একটু ক্যামেরা দেখা যাচ্ছে? আচ্ছা, দ্বিতীয় হলো ইহা সমাজ পরিচালনা। আপনারা আগে আমি যে বৈশিষ্ট্যগুলা লিখে দিচ্ছি মূল্যবোধের, সেই বৈশিষ্ট্যগুলা লেখেন প্লিজ, তারপরে এক এক করে আমি সবগুলো বুঝে দেবো, যার যে যেটা বুঝে না। 3 নম্বর লেখেন মূল্যবোধের আইনগত বৈধতা না থাকলেও সামাজিক বৈধতা আছে। মূল্যবোধের আইনগত বৈধতা না থাকলেও সামাজিক বৈধতা আছে। প্লিজ লিখে ফেলান। স্যার সবার মাইক্রোফোন অফ করে দেন। আপনারা একটু কথা বলেন না। আচ্ছা, তারপরে চাই মূল্যবোধ একটি সামষ্টিক বিষয়। ইহা সমাজ পরিচালনার একটি মানদণ্ড। মূল্যবোধের আইনগত বৈধতা না থাকলেও সামাজিক বৈধতা আছে। মূল্যবোধ এক ধরনের সামাজিক পুঁজি। মূল্যবোধ এক ধরনের সামাজিক পুঁজি। ইংরেজিতে আমরা বলি
সোশ্যাল ক্যাপিটাল, এখানে লিখে পেলাম, তাড়াতাড়ি লিখে পেলাম। মূল্যবোধ এক ধরনের, আসতে বলেন এটা মুছে কিভাবে, কোন মুছবে ওদের ডাকে, হ্যাঁ। তাহলে প্রথম হলো মূল্যবোধ একটি সামষ্টিক বিষয়, তারপরে ইহা সমাজ পরিচালনার একটি মানদণ্ড। মূল্যবোধের আইনগত বৈধতা না থাকলেও সামাজিক বৈধতা আছে। মূল্যবোধ এক ধরনের সামাজিক পুঁজি। লিখে পেলাম, প্লিজ সবাই লেখেন, আমি সুন্দর করে পরে বুঝে দেব। লেখা হয়েছে, লেখা হয়েছে, লেখা হয়েছে। জি স্যার, ওকে। এটা বুঝবো কেমন? ক্লাস দিয়ে দিলাম, নতুন একটা স্লাইড তৈরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তারপরে 5। ও, ও, 5 মূল্যবোধ সংশ্লিষ্ট সমাজ কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত হতে হবে। অনুমোদিত হতে হবে। হুম? স্যার আপনাকে দেখা যাচ্ছে কিন্তু পুরো বোর্ডের স্ক্রিন শেয়ার হচ্ছে না। ঠিক আছে, কারণটা কি? ওকে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে, ওকে। জি স্যার, মূল্যবোধ সংশ্লিষ্ট সমাজ কর্তৃক স্বীকৃত ও স্বীকৃত অনুমোদিত হতে হবে। 6 মূল্যবোধ অলিখিত ও পরিমাপযোগ্য নয়। পরিমাপযোগ্য নয়। মূল্যবোধ অত ও পরিমাপযোগ্য নয়। 7 ইহা ইতিবাচক হতে পারে, ইহা ইতিবাচকও হতে পারে, ইতিবাচক ও নেতিবাচক। ইহা ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের হতে পারে, উভয় হতে পারে, উভয় হতে পারে। তারপর 8 শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির প্রভাবে মূল্যবোধ পরিবর্তন হয়। শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির প্রভাবে মূল্যবোধ পরিবর্তন হয়। শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির প্রভাবে মূল্যবোধ পরিবর্তন হয়। 9 মূল্যবোধ এক ধরনের সামাজিক নৈতিকতা। মূল্যবোধ
এক ধরনের সামাজিক নৈতিকতা। আরো আছে, লিখে ফেলেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনি লেখেন এবং এগুলো যদি বুঝেন, এবং আমি মূল্যবোধের সংজ্ঞা পরে দিব, আর কিছুই লাগবে না আপনার। মূল্যবোধ সংশ্লিষ্ট সমাজ কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত হতে হবে। মূল্যবোধ অলিখিত ও পরিমাপযোগ্য নয়। ইহা ইতিবাচক ও নেতিবাচক উভয় হতে পারে। শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির প্রভাবে মূল্যবোধ পরিবর্তন হয়। মূল্যবোধ এক ধরনের সামাজিক নৈতিকতা। তারপরে হলো 10, মূল্যবোধ স্থান, কাল, পাত্রভেদে পরিবর্তন, বিভিন্ন হয়, পাত্রভেদে বিভিন্ন হয়। প্রিয় সহকর্মী বিন্দু, এই যে মূল্যবোধের 10টা বৈশিষ্ট্য আপনারা লেখেন, লেখার পর এখন বলেন কে কোনটা বুঝে নাই, কারণ পরীক্ষায় আসলে এখান থেকেই আসবে, এর বাইরে আসবে না। আই ক্যান চ্যালেঞ্জ। আপনারা এখন বলেন, লেখার পর আপনারা বলেন কে কোনটা বুঝেন নাই। আপনারা বোর্ডে আপনারা মেসেজ দিয়ে জানান। ট্রেনটা একটু বুঝিয়ে দেন। যেমন ট্রেনটা হলো, ধরেন একটা কথার কথা, আমাদের দেশের ছেলে মেয়েরা সিগারেট খায়, কিন্তু প্রকাশ্যে মুরব্বীদের সামনে খায় না, টিচারদের সামনে খায় না। বাচ্চা তো দেখবেন টিচারদের সামনে সিগারেট কাটছে। এটা তাদের সমাজ সোসাইটি মানে, কিন্তু আমাদের সোসাইটি এটা মানে না। আমরা দেখা গেছে, আমাদের দেশে দেখা গেছে মেয়েদের উপর হাজবেন্ডরা অনেক সময় কি করে, অনেক সময় অযাচিত অনেক শারীরিক এবং মানসিক টর্চার করে, কিন্তু তারা তাদের ঐতিহাসিক কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে এটা মেনে নেয়। পাশ্চাত্য বিশ্বে আপনি মেয়েদের গায়ে হাতে দেবেন, আপনার খবর আছে। আবার ধরেন আমাদের পাশ্চাত্য দেশে ঘরে ঘরে কুকুর পালে, এটা তাদের কালচার, কিন্তু আমাদের দেশে আপনি কুকুর মানে ওইভাবে, মানে আমরা কুকুরকে ইয়া করি না। তারপরে দেখেন আমাদের দেশে মনে করেন আমরা যে এই যে ধরেন ছোট বড়দের মধ্যে একটা একটা ইয়ে আছে, মানে পার্থক্য আছে। অনেক সময় একটা ডিসিপ্লিন আছে এবং স্নেহ আছে। পাশ্চাত্য দেশে কিন্তু ওটা ওইভাবে নাই। আবার আমাদের দেশে দেখা গেছে ছেলে বা মেয়ের বয়স 20-21 বছর হলেও মা বাবা অনেক সময় বকাবকি করে এবং দৈহিকভাবে অনেক সময় গায়ে হাত দেয়। যে পাশ্চাত্য বিশ্বে গায়ে হাত দিবে, গায়ে হাত দিলে কিন্তু সাথে সাথে পুলিশে খবর দিলে পুলিশ আসবে। আর আমাদের দেশে যদি কেউ যদি পুলিশে বলে যে আমার আব্বা আমাকে মারছে, বরং পুলিশ আসে আপনাকে আরেকটা মার দেবে। মানে আমাদের দেশে, আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্টেড, কিন্তু পাশ্চাত্য বিশ্বে অ্যাকসেপ্টেড না। তাহলে এইগুলি স্থানভেদে পরিবর্তন হয়। আবার দেখেন আমাদের দেশে আজ থেকে 50 বছর আগে মেয়েরা রাস্তায় বাইরে হইতে পারতো না। এখন দেখেন ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে কি, কালভেদে পরিবর্তন হচ্ছে। আবার আমি ধরেন হার্ভার্ড থেকে লেখাপড়া করে আসছি, আমার মূল্যবোধ, আমার বিশ্বাস এক ধরনের হবে। আবার আমাদের দেশে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করছে, মাদ্রাসা মানে খারাপ না, আমি সেই অর্থ বলছি না, তাদের কিন্তু চাল চলন স্টাইল আরেক ধরনের। তাহলে স্থান কাল পাত্রভেদে দেখেন ভ্যালুস পরিবর্তন হয়। আশা করি বুঝতে পারছেন। তারপরে কমেন্ট করেন কে কোনটা বোঝেন। নাম্বার 3, 4 and 7। নাম্বার 3-তে কি বলছি আমি তো মনে নাই, নাম্বার 3-তে কি বললাম, 8 নাম্বার বুঝিয়ে দেন। 8। আচ্ছা 8 বুঝে দিন। শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতি ভাবে মূল্যবোধ পরিবর্তন হয়। হ্যাঁ, এটা আগে বলছি, আজ থেকে 50 বছর আগে আমাদের সোসাইটিতে মেয়েদের কোনো স্থান ছিল না। যখন মানুষ লেখাপড়া করছে, মানুষ বুঝতে পারছে ছেলে মেয়েদের মধ্যে অত পার্থক্য নাই, এখন মানুষ মেয়েদেরকে সম্মান দেয়, মর্যাদা দেয়। তার মানে শিক্ষার প্রভাবে মূল্যবোধ পরিবর্তন হয়ে গেছে। আবার ধরেন আমাদের দেশের
দেখেন দেখেন আমি একটা উদাহরণ দিই। গ্রেটার ময়মনসিংহ বিভাগের একটা জায়গা আছে গোপুরগাঁও, ওখানকার আমি একেবারে পেপার থেকে কোট করছি, আজ থেকে 20-30 বছর আগে তারা গর্ব করে বলতো সবচেয়ে বড় ডাকাতির কাছে আমার মেয়ে বিয়ে দিছি। তারা ডাকাতি পেশাকে সৌর্য বীর্য মনে করতো, এখন তো আর তা মনে করে না। তার মানে শিক্ষা, সভ্যতা, সংস্কৃতির প্রভাবে মূল্যবোধ পরিবর্তন হয়। আচ্ছা, তারপরে 7 নম্বর, ইয়া ইতিবাচক ও নেতিবাচক উভয় হইতে পারে। আচ্ছা, ইতিবাচক হইতে পারে, যেমন আমাদের দেশে এখনো অনেক অনেক জায়গায় মানুষ এমন কিছু কিছু জিনিস বিশ্বাস করে যেটা এই আধুনিক যুগে অসল, কিন্তু তারা তো বিশ্বাস করে, হয়তো 100 বছর পরে থাকবে না। তার মানে মূল্যবোধ ইতিবাচক হতে পারে, নেতিবাচক হইতে পারে। কথাটা নৈতিকতা, আমি বলছি নৈতিকতা সদা সত্য কথা বলবে, ইয়া অলওয়েজ ইতিবাচক। মূল্যবোধ হলো মানুষের বিশ্বাস এবং আচরণ। তো এখনো বাংলাদেশের এমন কিছু কিছু বা বিশ্বের এমন কিছু কিছু সোসাইটি আছে, তারা এমন কিছু কিছু জিনিস বিশ্বাস করে যেটা আসলে এইটা তাদের ভুল ধারণা, কিন্তু তারা হয়তো জানতেছে না। তার মানে এটা নেতিবাচক, কিন্তু তারা তো এটা, তাদের জন্য এটা মূল্যবোধ। তার মানে মূল্যবোধ ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। তারপর 7 নম্বরে কি বলছে, এটা এটা তো বললাম। 4 নম্বর বুঝাই দেন, 4 নম্বরে কি বলছিলাম, আমি তো ভুলে গেছি। আমার আরে 4 নম্বরে কি বলছিলাম, 4 নম্বরে কি বলছি, 7 নম্বর তো বুঝিয়ে দিছি। হ্যাঁ, 4 নম্বরে কি বলছি একটু বলেন তো, 4 নম্বরে কি বলছি? 4 নম্বরে হচ্ছে স্ক্রল করলে এজের গুলা মানে কম বুঝি, স্ক্রল করলে কি মূল্যবোধ সামাজিক পুঁজি। গুড গুড গুড, ভেরি গুড। মূল্যবোধ সামাজিক পুঁজি আমি বুঝিয়ে দিই। ধরেন এই যে এটা একটা পুঁজি, এটা হলো ফিনান্স ক্যাপিটাল। এই আমি যে যে বিল্ডিং এ বসে আছি, এই বিল্ডিংটাও তো দাম আছে, তাহলে এটাও এক ধরনের পুঁজি, হ্যাঁ, ক্যাপিটাল। কিন্তু ধরেন আমি জানি না আপনি ছেলে বা মেয়ে বলছেন কি, জানার আপনার দোষ, জানার আপনার দোষ। ধরেন আপনাকে একটা ছেলে বিয়ের প্রস্তাব দিছে, তার কয়েক হাজার কোটি টাকার মালিক, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখলেন তো তার চরিত্র খারাপ, এখন আপনি বিয়ে করবেন না। তার মানে বুঝা গেছে চরিত্রটা ওই 1000 টাকার চেয়ে বেশি বুঝি। তাহলে চরিত্র কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? ছোঁয়া যায় না, কিন্তু এটার তো একটা মূল্য আছে। এগুলি বলে সামাজিক পুঁজি বা সোশ্যাল ক্যাপিটাল। শুধু টাকা পয়সাই ক্যাপিটাল না, বিল্ডিং এ ক্যাপিটাল না, মানুষের চরিত্র, মানুষের ব্যবহার, মানুষের সম্পর্ক, মানুষের কিছু ইনার মানে গুরুত্বপূর্ণ গুণ, কোয়ালিটি, এগুলো কিন্তু সম্পদ, এগুলো সোশ্যাল ক্যাপিটাল। তো মূল্যবোধ গুলো আমরা কেন মানি? কারণ মূল্যবোধ গুলো পরস্পর পরস্পরের উপকার করে। তাহলে মূল্যবোধ এক ধরনের সোশ্যাল ক্যাপিটাল। আশা করি বুঝতে পারছেন। তারপরে কি, তারপরে কোনটা বুঝে না, তাড়াতাড়ি বলেন। আর কারো বোঝা বাকি আছে? নাই? কমন করেন, আর কারো বুঝার বাকি আছে? এজের সাইডটা প্লিজ শেয়ার, বুঝি না এটা। এই শুনেন, হ্যালো, একজন আসতে বলেন। আচ্ছা রাখেন, ইউনি বাংলা টাইপিং বুঝছেন না? মরিয়ম খাতুন, আচ্ছা সাইডে লিখে দেন। আর কোনো পয়েন্ট? 5 কি লিখছি? মূল্যবোধ সংশ্লিষ্ট সমাজ কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত হইতে হবে। হ্যাঁ, ধরেন যে এলাকার মূল্যবোধ, এটা ভালো হোক আর খারাপ হোক, একটু বসেন, আপনি এখানে বসতে বলা হয়, মাঝে মাঝে এমন কিছু বলে, আপনার ওখানে যাওয়ার দরকার কি, এখন এখানে বসেন। হ্যাঁ, মূল্যবোধ সংশ্লিষ্ট সমাজ কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত হইতে হবে। ধরেন আপনার জেলা ধরেন একটা কথা কথা বগুড়া, ওখানে এমন কিছু কিছু বিশ্বাস আছে, এমন কিছু আচরণ আছে, অধিকাংশ লোক ভালো হোক আর খারাপ হোক জনগণ বিশ্বাস করে, জনগণ মনে করে এটাই ঠিক আছে, এটাই মূল্যবোধ হয়ে গেছে। এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। অর্থাৎ যে এলাকার মূল্যবোধ, সেই এলাকার অধিকাংশ লোক কর্তৃক এটা স্বীকৃত এবং অনুমোদিত হইতে হবে। সোজা কথা, মূল্যবোধ সংশ্লিষ্ট সমাজ কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত হইতে হবে। আপনি না থাকলে আমি ইয়া পাই না। হ্যাঁ, তারপরে আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। সুমাইয়া আক্তার, স্যার এজের স্লাইডটা প্লিজ শেয়ার, আমি এটা বুঝি না, আমাকে ইয়া করে জানান। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমি আগাই যাই।
এখন আমি আলোচনা করব মূল্যবোধের প্রকারভেদ। মূল্যবোধের প্রকারভেদ। মূল্যবোধ অনেক ধরনের, পরীক্ষা আসতে পারে, সেটাই লেখেন। 1 নম্বর হলো লেখেন রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ। অর্থনৈতিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ। সাংস্কৃতিক মূল্যবোধ। সাংস্কৃতিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পেশাগত মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, গণতান্ত্রিক বা ব্যক্তিগত মূল্যবোধ। গণতান্ত্রিক বা ব্যক্তিগত মূল্যবোধ। লাস্টে হলো নান্দনিক নান্দনিক মূল্যবোধ। প্রিয় সহকর্মীবৃন্দ, পরীক্ষা আসলে এর মধ্যে আসবে, কে কোনটা আগে লেখেন। আর কারো যদি কোনো কিছু বোঝার থাকে আমাকে কমেন্ট করে জানান। মূল্যবোধের প্রকারভেদ: রাজনৈতিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পেশাগত মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, গণতান্ত্রিক বা ব্যক্তিগত মূল্যবোধ, নান্দনিক মূল্যবোধ। প্লিজ লেখেন, কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আমি ক্যারি অন। আই উইল ক্যারি অন। 10টার উদাহরণ দেন। আচ্ছা, রাজনৈতিক মূল্যবোধ, সবগুলো উদাহরণ কি হবে? রাজনৈতিক মূল্যবোধের উদাহরণ দিয়ে ধরেন, এটা উদাহরণ দিই। যেমন 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিছে, দিছে না? দিছে। ভুট্টোর জন্য যে ক্ষমতা যাইতে পারে নাই, কিন্তু তবু সে 7ই মার্চের ভাষণের কথা বলছে, ইয়াকে বলছে, উদ্দেশ্য করে বলছে, তিনি আমার কথা রাখেন নাই, তিনি রাখছে ভুট্টো সাহেবের কথা। ভুট্টো সাহেব, ভুট্টোর কিন্তু অভিযোগ দিছে, কিন্তু গালি দেয় নাই। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, স্বৈরাচারিণী হাসিনা, তিনি হলে কি বলতো? তিনি আমার কথা রাখেন নাই, তিনি রাখছে খালেদা ডাইনির কথা। একটা কথার কথা বুঝাচ্ছি, রাগে খুবই এই কথাটা বুঝাচ্ছি। এই যে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কি অ্যাটিটিউড আপনার, অ্যাটিটিউডটা যদি ভালো হয় তাহলে রাজনৈতিক মূল্যবোধ ভালো, আর অ্যাটিটিউডটা যদি খারাপ হয় তাহলে আপনার রাজনৈতিক মূল্যবোধ খারাপ। রাজনৈতিক মূল্যবোধ হলো রাজনীতির প্রতি আপনার অ্যাটিটিউডটা কি, রাজনীতির প্রতি আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি, রাজনীতিকে আপনি কি চোখে দেখেন। কিন্তু আমাদের দেশে দেখা গেছে রাজনীতির নামে অনেকে অন্যায় করে, এই জন্য রাজনীতিকে অনেকে ভালোভাবে দেখে না, তার মানে আমাদের রাজনৈতিক মূল্যবোধটা নেগেটিভ। 10টার উদাহরণ আমি কেন স্যার? নান্দনিক মূল্যবোধটা বুঝাতে, নান্দনিক মূল্যবোধ হলো, দেখেন আমরা অনেক সময় বলি না, আহ কি অপূর্ব দৃশ্য, আহ কি অপূর্ব নায়িকা, আহ কি অপূর্ব নায়ক। ইজ এ ভ্যালুস দ্যাট ইজ রিলেটেড টু বিউটি, সৌন্দর্যবোধ। যে মূল্যবোধের সাথে সৌন্দর্যবোধ জড়িত তাকে বলে নান্দনিক মূল্যবোধ। আহ কি অপূর্ব দৃশ্য, আহ কি অপূর্ব নায়িকা, আহ কি অপূর্ব নায়ক। তারপরে ধরেন আমি একটা বুঝে দিই, পেশাগত মূল্যবোধ। ধরেন আমি একজন ডাক্তার, আমার কাছে দুইটা মেয়ে আসছে চিকিৎসা করাবার জন্য। একজন হলো নায়িকা মৌসুমী, আরেকটা হলো একজন সাধারণ লোক। কিন্তু আমি সাধারণ লোকটা দেখলাম 5 মিনিট, নায়িকা মৌসুমীরে দেখলাম 1 ঘন্টা, সাধারণ লোকের জন্য 2000 টাকা নিলাম।
নায়িকা মৌসুমীর জন্য কোনো টাকা নিলাম না, তাহলে তো আমি আসলে রুগী দেখি নাই, আমি নায়িকা মৌসুমীর দেখতেছি। সে নায়িকা, তাতে কি, আমার কাছে রুগী। এই যে পেশার প্রতি নিবেদিত থাকা, রাগ এবং অনুরাগের বশবর্তী না হয়ে নিজ পেশার প্রতি অবিচল থাকা, নিষ্ঠার সহিত পালন করা, এটাকে বলে পেশাগত মূল্যবোধ। আর নৈতিক মূল্যবোধ মানে যে সকল মূল্যবোধ নীতির উপর দাঁড়িয়ে থাকে, নীতির উপর। আর ধর্মীয় মূল্যবোধ মানে ধর্ম যে কথাগুলো বলছে, ধর্ম তো খারাপ কথা বলা, ধর্মীয় মূল্যবোধ অলওয়েজ ইতিবাচক হয়। ধর্মীয় নিয়ম, আচার, রিচুয়াল, এগুলি মেনে চলা হলো ধর্মীয় মূল্যবোধ। আর কোন স্পেসিফিক বলেন, 10টার উদাহরণ দেওয়া যাবে না, স্পেসিফিক বলেন কোনটা বুঝেন নাই। স্পেসিফিক বলেন, আর কোন বুঝতে পুরোটা সমস্যা হয়েছে কিনা স্পেসিফিক বলেন। ওকে, আশা করি আপনারা দুই দুই এক্সাম্পল 20 অর্থনৈতিক মূল্যবোধ। অর্থনৈতিক মূল্যবোধ ধরেন এই যে ব্যাংকের ঋণ দিচ্ছেন না, টাকা লুটপাট করতেছেন, ব্যাংকিং, তারপরে কেনা বেচায় 2 নম্বর করতেছেন, মাপে কম দিচ্ছেন। এই যে অর্থনৈতিক রিলেটেড যে অ্যাক্টিভিটিস আছে, এগুলোর যে একটা সফট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে, এগুলি মেনে চলা, তাহলে অর্থনৈতিক মূল্যবোধ ভালো। আর যদি না মেনে চলেন, অর্থনৈতিক মূল্যবোধটা আপনার ভালো না। গণতান্ত্রিক মূল্য, শেষেরটা গণতান্ত্রিক বা ব্যক্তিগত মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ মানে আপনি একজন মানুষ, আমি একটা মানুষ, আপনার একটা ব্যক্তিগত বিশ্বাস থাকতে পারে, আমার একটা ব্যক্তিগত বিশ্বাস থাকতে পারে, তাই না? এটা ব্যক্তিগত মূল্যবোধ। ব্যক্তিগত মূল্যবোধটা কিন্তু প্রকারান্তরে গণতান্ত্রিক মূল্যবোধ। কিভাবে? আপনার ব্যক্তিগত মূল্যবোধ, সরি, আমার ব্যক্তিগত মূল্যবোধের সাথে নাও মিলতে পারে, সরি, তাই বলে কি আমি আপনাকে হত্যা করব, গলা টিপে হত্যা করব? না, আপনি আপনার ব্যক্তিগত মূল্যবোধ লালন করা, পালন করার অধিকার আছে। তার মানে ব্যক্তিগত মূল্যবোধ প্রকারান্তরে এক ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ। ওকে, আমরা আগেই যাই। এখন যেটা আলোচনা করব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। সেটা হলো সংস্কৃতি। এই সংস্কৃতির দুটা দিক আছে। একটা হলো দৃশ্যমান বা ভিজিবল, দৃশ্যমান বা ভিজিবল। একটা হলো অদৃশ্যমান বা ইনভিজিবল। ইনভিজিবল, দৃশ্যমান বা ভিজিবল। কারণ আমি যে আপনাদের সাথে মূল্যবোধ নিয়ে আলোচনা করছি, মূল্যবোধ ইজ এ পার্ট অফ কালচার। আমার এই বডিটা যদি সমগ্র হয়, আমার হাতটা হলো বডির একটা অংশ, ঠিক কালচারের একটি অংশ হলো মূল্যবোধ। এই কালচারের দুইটা দিক আছে, যেটা দেখা যায়, এটাকে বলে ভিজিবল। যেমন ড্রেস আপ দেখা যায়, মেকআপ, আমি কি খাচ্ছি দেখা যায়, আমার ওয়ে অফ লাইফ দেখা যায়, এটাকে বলে ভিজিবল, ভিজিবল পার্ট অফ কালচার। আর ইনভিজিবল যেটা দেখা যায় না, তার মধ্যে একটা আমরা আলোচনা করছি, ভ্যালুস। আমি তো আপনাদেরকে মূল্যবোধের সংজ্ঞা দিই নাই, তাই না? আগে মূল্যবোধের সংজ্ঞাটা দিই। তাহলে মূল্যবোধ কি? মূল্যবোধ, মূল্যবোধ কি? মূল্যবোধ হলো, এক লেখেন, সমাজবদ্ধ মানুষের বিশ্বাস ও আচরণের সমষ্টিকে মূল্যবোধ বলে। দুই হলো দুই, আরেকটা সংজ্ঞা দিই।
যে সকল অলিখিত নিয়ম কানুন বিধি যে সকল অলিখিত নিয়ম কানুন বিধি পদ্ধতি সমাজবদ্ধ মানুষের দৈনন্দিন 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 কার্যক্রমকে প্রভাবিত করে তাকে মূল্যবোধ বলে। সোজা কথা, একটা সমাজবদ্ধ মানুষের বিশ্বাস এবং আচরণ, এটাই মূল্যবোধ। এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, ভালো হলে ইতিবাচক মূল্যবোধ, খারাপ হলে নেতিবাচক মূল্যবোধ। কিন্তু যখন কোনো একটা সমাজের নেতিবাচক মূল্যবোধ আপনার কাছে নেতিবাচক হইতে মনে হয়, তারা তো নিজেকে ভালো, এটাকে ভালো মনে করে। কিন্তু যখন শিক্ষা সভ্যতা লেখাপড়া শিখে, তখন তারা বুঝতে পারে না রে এটা তো ঠিক না, তখন তারা এটাকে চেঞ্জ করে। এই জন্য বলছে মূল্যবোধ, শিক্ষা সভ্যতা সংস্কৃতির প্রভাবে মূল্যবোধ পরিবর্তন হয়। প্লিজ লেখেন। তাহলে 1 নম্বরে হলো বলল সমাজবদ্ধ মানুষের বিশ্বাস ও আচরণের সমষ্টিকে মূল্যবোধ বলে। 2 বলছি যে সকল অলিখিত নিয়ম কানুন বিধি পদ্ধতি সমাজবদ্ধ মানুষের দৈনন্দিন কার্যক্রমকে প্রভাবিত করে তাকে মূল্যবোধ বলে। না বুঝলে আমাকে বলিয়েন প্লিজ। সাবরিনা আলম প্লিজ, না বুঝলে কোশ্চেন করেন। আমরা পর্দায় সাবরিনা আলমের সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কি? আচ্ছা, শিওর স্যার, গুড গুড, ভেরি গুড। এখন আমরা আলোচনা করব ওই যে আমি যেটা আগে বলছি, সেটা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো কালচার। এই কালচারের আমি আগেই বলছি 2টা দিক আছে। একটা হলো ভিজিবল, যেটা দেখা যায়, আর একটা হলো ইনভিজিবল, যেটা দেখা যায় না। এখন ভিজিবল মানে যেটা দেখা যায়, যেমন আমার ড্রেস আপ, এটা একটা কালচারের অংশ। আমি সৌদি আরবের লোক কি, ওরা দেখবেন ইয়া পরে, পাজামা পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি পরে, এটা তাদের কালচার। কালচার, এটা ভিজিবল কালচার। আবার আমরা সাধারণত ভাত মাছ, সৌদি আরবের লোকেরা দেখবেন একসাথে একটি বিরাট দুম্বা খেয়ে বলাইতেছে। আবার আমরা সিঙ্গেল খাই, তারা একসাথে মিলে খায়। তাহলে এটা তাদের কালচার। তাহলে এই যে ড্রেস আপ, মেকআপ, ফুড হ্যাবিট, ওয়ে অফ লাইফ, এটা কালচারের ভিজিবল দিক, মানে দেখা যায়। আর ইনভিজিবল দিকের মধ্যে আমি একটা আপনাদের আলোচনা করছি, ভ্যালুস। এটা আমি সংজ্ঞা দিছি ভ্যালুস। আরেকটা হলো নর্মস। নর্মস, এখন আসেন, হোয়াট ডু ইউ মিন বাই নর্মস? প্লিজ ডিয়ার ফ্রেন্ডস, আমি এখন যা বলতেছি আপনারা অনুগ্রহপূর্বক ভালো করে বুঝেন, এখান থেকে কোশ্চেন আসে। প্লিজ এখান থেকে কোশ্চেন আসে। আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি, আপনাদের এখানে আপনাদের যে সিলেবাস দিচ্ছে 2টা, এই নৈতিকতা মূল্যবোধ সুশাসনের উপর 2টা না, আমি এখানে চেয়ারম্যান ছিল, আমি চেয়ারম্যানকে বলছি 2টা যদি হয় আমি তাড়াতাড়ি শেষ করতে দিব, কিন্তু ছেলেমেয়েরা বুঝবে না। আসলে এটার উপর 3টা ক্লাস হয়, কারণ অলরেডি আমি নতুন কিছু ঢুকাইছি। তো এটা, এই সুসংবাদটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটার উপর 8টা ক্লাস হবে, যাতে অন্তত 10-এর 6-7 অনায়াসে আপনারা কমন ফলাইতে পারেন। আসেন, the host spotlighted your video for everyone. Spotlighted.
আচ্ছা, গুড, ভেরি গুড। এখন নর্মস হলো কি? নর্মস হলো, আমি একটা সহজ ভাষায় বুঝে দিই, একদম সহজ ভাষায়। যেমন আমরা শিক্ষককে সম্মান করা উচিত, আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের মূল্যবোধ। ক্লাসে শিক্ষক আছে, আমরা দাঁড়া গেছি, তার মানে যেটা আমরা বিশ্বাস করছি বাস্তবে সেটা পালন করছি, এটা হলো নর্মস। তাহলে আপনি যেটা বিশ্বাস করেন, যেমন মুসলমানদের নামাজ পড়া উচিত, হিন্দুদের পূজা করা উচিত, বিশ্বাস করেন, তাহলে এটা আপনার মূল্যবোধ। এখন এই বিশ্বাস, আপনি এটা প্র্যাকটিক্যালি নামাজ পড়তেছেন, হিন্দুরা প্র্যাকটিক্যালি পূজা করতেছে, এটা হলো নর্মস। তাহলে নর্মসটা কি? দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ভ্যালুজ ইজ নর্মস। লেখেন, দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন of values is norms. The practical application of values is norms. লিখি ফেলান প্লিজ, লিখি ফেলান। The practical application of values is norms. এগুলি হলো কালচারের অলিখিত অংশ। একটা হলো ভ্যালুস, একটা হলো নর্মস, একটা হলো কনভেনশন, একটা হলো কাস্টম। এখন আমি এই কনভেনশন এবং কাস্টমের ডেফিনিশন দেওয়ার আগে দুইটার মধ্যে পার্থক্যটা কি, মিল কি অমিল কি, সেটা আগে বলে দেব। আপনাদের লেখা হয়েছে কিনা কমেন্ট করে জানান প্লিজ, লেখা হয়েছে কিনা। তাহলে ভ্যালুস গেল, নর্মস গেল, ডান, ডান। এখন আমরা আলোচনা করব কনভেনশন। এটার বাংলা হলো রীতিনীতি। রীতি, এটার বাংলা হলো রীতিনীতি। প্রিয় বন্ধুগণ, কনভেনশন হলো রীতিনীতি, কাস্টমস মানে প্রথা। দুটার মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা আমি বুঝাই দিই। সকল বউ মেয়ে, সকল মেয়ে বউ না। যে সকল মেয়ের বিয়ে হয় সে সকল মেয়ে বউ হয়, আগে এটা বুঝে। আমি আবার বলি, সকল বউ মেয়ে, কিন্তু সকল মেয়ে বউ না। যে সকল মেয়ের বিয়ে হয় সে সকল মেয়ে বউ হয়। ঠিক সকল কাস্টম কনভেনশন, কিন্তু সকল কনভেনশন কাস্টম না। যে সকল কনভেনশন শত শত বছর ধরে পালিত হইতে হইতে একটা জাতির রক্তের মধ্যে মিশে যায়, তখন সেটা কাস্টম হয়ে যায়। তার মানে কাস্টম কনভেনশন, কিন্তু সকল কনভেনশন কাস্টম না। আমি লিখে দিই, আপনারা না বুঝলে তবু আমি আবার বলবো। কনভেনশন, জেনারেল, JENERAL, জেনারেল এগ্রিমেন্ট on the general agreement on the usage and practice of general agreement on the usage and practice of social life. General agreement on the usage and practice of social life is called general agreement on the usage and practice of social life is called values, is called convention.
কনভেনশন হলো রীতিনীতি। জেনারেল এগ্রিমেন্ট অন দ্য ইউসেজ অ্যান্ড প্র্যাকটিস অফ সোশ্যাল লাইফ ইজ কল্ড কনভেনশন। এখন আসেন কাস্টম। সোশ্যাল কনভেনশন carried on by tradition, social convention carried on by tradition is called custom. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষা কিন্তু আসে, আমি একটা উদাহরণ দিব তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে রীতিনীতি এবং প্রথার মধ্যে পার্থক্য হলো, প্রথাও কিন্তু একটা রীতিনীতি, রীতিনীতি যখন ম্যাচিউরড হয় তখন এটা প্রথা হয়ে যায়। তাহলে হলো কাস্টমের আগের অংশ। প্লিজ কোনো কমেন্ট থাকলে বলেন। কোনো কমেন্ট থাকলে বলেন। কনভেনশন এন্ড কাস্টমের মধ্যে কেউ যদি কনভেনশন এবং কাস্টমটা না বুঝে থাকেন তাহলে আমাকে জানান। মোসাম্মদ সাকিলা খাতুন, সাকিলা খাতুন আপনি বুঝছেন কিনা? আর কনভেনশন এবং কাস্টমের মধ্যে পার্থক্যটা বুঝেছেন কিনা? সাবরিনা আলম বুঝছেন কিনা বলেন। নাইমুল ইসলাম বুঝছেন কিনা বলেন। এখান থেকে পরীক্ষা আসে। ডান, ক্লিয়ার। দুটার পার্থক্য বুঝছি না। গুড, ভেরি গুড নাইমুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। নাইমুল ইসলাম বলেন, মানে রীতিনীতিগুলো যখন ম্যাচিউরড হয়, ম্যাচিউরটা কিভাবে হয়? এক বছর ধরে ধরে, যেমন আমি আপনাকে উদাহরণ দিই, একটা বোঝা যাচ্ছে না, আদারওয়াইজ নিয়ে না। আমি যখন 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হই, তখন আমি, আমার জানা মতে আমি দেখি নাই কোনো মেয়ের মাথায় হিজাব, দেখি নাই আমি। হিজাব কি খারাপ? আমি সেটা বলছি না। এখন আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান, অন্তত 20-30%, 40% ছেলে মেয়ে হিজাব করে, ভেরি গুড। কিন্তু এইটা যদি এভাবে 50-60 বছর চলতেই থাকে তাহলে এটা হচ্ছে কাস্টম। এখন এটাকে কনভেনশন। আবার ধরেন পয়লা বৈশাখ, এটা আমাদের দেশে শত শত বছর পালিত আসতেছে, সুতরাং এটাকে আমরা কনভেনশন বলবো না, এটা হলো কাস্টম। অর্থাৎ কনভেনশন গুলো যখন সময়ের পরিবর্তে, উইথ দ্য পাসেজ অফ টাইম, হোয়েন কনভেনশন গেট ম্যাচিউরড, দেন ইটস টার্ন ইনটু কাস্টম। সময়ের পরিবর্তনের সময়ের আবর্তনের সাথে কনভেনশন গুলো যখন ম্যাচিউরড হয় তখন এটা কাস্টম হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। বুঝেছি, ওকে, ধন্যবাদ নাইমুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। নাইমুল ইসলাম ভাট থেকে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব, সুশাসন নিয়ে আলোচনা করব। ভাই, ভালো মানুষ কাকে বলে এটা জানার আগে আমাদের জানতে হবে না মানুষ কাকে বলে। তাহলে সুশাসন কাকে বলে এটা জানার আগে আমাদের জানতে হবে না শাসন কাকে বলে। তাহলে আগে লেখেন শাসন কি। শাসন কি লেখেন। শাসন কি, শাসন কি লেখেন। রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায়, রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় রাজনৈতিক, রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের
রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াকে রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াকে শাসন বা গভর্নেন্স বলে। রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াকে শাসন বা গভর্নেন্স বলে। এটা পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার। পাওয়ার বলতে আমি এলিকে পলিটিক্যাল পাওয়ার বলছি। পাওয়ার কিন্তু অনেক ধরনের আছে। সমাজে যে মাতব্বর, তারও এক ধরনের পাওয়ার আছে, এটা সোশ্যাল পাওয়ার। আপনি কোন একটা পেশায় অনেক দক্ষ, সবাই দেখবেন আপনার কথা শুনবে, এটা হলো পেশাগত পাওয়ার। আবার একজন খুব নাচতে পারে, সুন্দর গান গাইতে পারে, এটাও এক ধরনের পাওয়ার। তার কথা অনেকে শুনবে, কালচারাল পাওয়ার। কিন্তু আমি যে পাওয়ারের কথা বলছি এটা হলো পলিটিক্যাল পাওয়ার, যারা শাসন ক্ষমতা পরিচালনা করে। এই শাসন ক্ষমতা কিভাবে পরিচালনা করে, এই প্রক্রিয়াটাই হলো শাসন বা গভর্নেন্স। এখন এই শাসন বা গভর্নেন্স সম্পর্কে ওয়ার্ল্ড ব্যাংকের একটা চমৎকার সংজ্ঞা আছে। বিগত 5 বছর যাবত আমি পড়াইতেছি, এবং আমি, আমার ধারণা যে কোনো সময় আসবে, কিন্তু আমি দুঃখের সহিত বলতেছি এই পর্যন্ত আমি 5 বছর যাবত পড়াইতেছি, এটা ডেফিনেশনটা আসতেছে না। কিন্তু আমি অনেক কিছু পড়াইছি, 1 বছর 2 বছর আসছে না, পর 3 বছর আসছে, 3য় বছর আসছে, কিন্তু এটা কেন আসতেছে না আমি বুঝতেছি না। এটা আসার মতো একটা কোশ্চেন, তবু আমি হতাশ হই নাই, যে কোনো সময় আসতে পারে। সেটা হলো ওয়ার্ল্ড ব্যাংক শাসনের একটা সংজ্ঞা দিচ্ছে। তাহলে এখন লেখেন, এখন ওয়ার্ল্ড ব্যাংকের মতে, ওয়ার্ল্ড ব্যাংকের মতে গভর্নেন্স ইজ দ্য ম্যানার, গভর্নেন্স ইজ দ্য manner in which governance is the manner in which power is exercised, power is exercised governance is the manner in which power is exercised in the management of countries. Governance is the manner in which power is exercised in the management of countries' economic. Governance is the manner in which power is exercised in the management of countries' economic and social resource. Governance is the manner in which power is exercised in the management of countries' economic and social resource for growth and development. For growth and development. এটা পরীক্ষা আসতে পারে, লিখে পারেন। Governance is the manner in which power is exercised in the management of countries' economic, social resource for growth and development. Governance is the manner in which power is exercised in the management of countries' economic and social resource for growth and development. কে বুঝেন নাই বলেন? এটা পরীক্ষা আসবে, প্রশ্ন আসতে পারে। ওয়ার্ল্ড ব্যাংকের মতে
governance is the manner in which power is exercised in the management of country's economic and social resource for growth and development. এই সংখ্যাটা কার? IMF, ADB, NDB। তখন আপনারা বলবেন এটা ওয়ার্ল্ড ব্যাংকের সংজ্ঞা। বুঝছেন? কমেন্ট করে জানান। ইয়েস, ক্লিয়ার। সাবরিনা আলম, থ্যাংক ইউ। তাহলে আপনার কাছে একটা ছুরি আছে, ছুরিটা যদি আপনি তরকারি কাটার কাজে লাগান তাহলে গুড গভর্নেন্স, আর ছুরি দিয়ে যদি আপনি ডাকাতি করেন তাহলে এটা ব্যাড গভর্নেন্স। তাহলে গভর্নেন্সটা বা ক্ষমতাটা যখন আপনি ইতিবাচক ভাবে প্রয়োগ করবেন তখন এটা সুশাসন, আর এটা যখন নেতিবাচক ভাবে প্রয়োগ করবেন তখন এটা ব্যাড গভর্নেন্স। তাহলে এখন আমরা আসুন সুশাসনের সংজ্ঞা। সুশাসনের সংজ্ঞা আমরা এবার কটা। এক, রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় ইতিবাচকভাবে রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় ইতিবাচকভাবে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় ইতিবাচকভাবে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াকে শাসন বা গভর্নেন্স বলে। রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় ইতিবাচকভাবে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াকে শাসন বা রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় ইতিবাচকভাবে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াকে সুশাসন বা গুড গভর্নেন্স বলে। সুশাসন বা গুড গভর্নেন্স বলে। এটা একটা সংজ্ঞা। আমি এরকম অনেকগুলো সংজ্ঞা দেব। একটা সংজ্ঞা হলো রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় ইতিবাচকভাবে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াকে সুশাসন বা গুড গভর্নেন্স বলে। লিখি বলেন, দ্রুত লেখেন। রাষ্ট্রের সার্বিক পরিচালন ব্যবস্থায় ইতিবাচকভাবে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াকে সুশাসন বা গুড গভর্নেন্স বলে। লেখা হলে বললেন, লেখা হলে একটা কমেন্ট করে ঢান লেখেন। মোসাম্মদ, হ্যাঁ ঢান, গুড। এখন আরেকটা সংজ্ঞা লেখেন। আমাকে দেখা যাচ্ছে না, তাতে কি। দুই, আরেকটা সংজ্ঞা লেখেন। যে শাসন ব্যবস্থায় শাসক ও শাসিতের মধ্যে একটি আস্থার সম্পর্ক গড়ে ওঠে। যে শাসন ব্যবস্থায় শাসক ও শাসিতের মধ্যে একটি আস্থার সম্পর্ক গড়ে ওঠে তাকে সুশাসন বলে। যে শাসন ব্যবস্থায় শাসক ও শাসিতের মধ্যে একটি আস্থার সম্পর্ক গড়ে ওঠে তাকে সুশাসন বলে। 3 নম্বরে আরেকটা লেখেন। যে শাসন ব্যবস্থায় জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়
জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় তাকে সুশাসন বলে। লিখে ফেলান প্লিজ, লিখে ফেলান। লিখে ফেলান। যে শাসন ব্যবস্থায় শাসক ও শাসিতের মধ্যে একটি আস্থার সম্পর্ক গড়ে ওঠে তাকে সুশাসন বলে। যে শাসন ব্যবস্থায় জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় তাকে সুশাসন বলে। ডান ডান, ভেরি গুড। এখন ডান, গুড গুড, ভেরি গুড। কোনো কোশ্চেন যদি না বুঝে থাকেন আমাকে কোশ্চেন করতে হবে কিন্তু। এখন আমি এই যে সুশাসন নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে এগুলি নোট আকারে আপনাদেরকে লিখে দেবো। এগুলি হলো পরীক্ষা আসার কোশ্চেন আলোচনা করব। এখন আমি আলোচনা করব পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে নোট আকারে। লেখেন নোট। এক, আসেন আসেন, বসেন। 1989 সালে বিশ্ব ব্যাংক সর্বপ্রথম 1989 সালে বিশ্ব ব্যাংক সর্বপ্রথম সুশাসন শব্দটি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। 1989 সালে বিশ্ব ব্যাংক সর্বপ্রথম সুশাসন শব্দটি। এখন এইভাবে নোট 1, নোট 2, নোট 3, নোট 4, নোট 5 আমি লিখে দিব এটা পরীক্ষা আসার জন্য। এর মধ্যে যদি কেউ কিছু না বুঝেন অবশ্যই আমি তাকে বুঝে দিব। এখন হলো পরীক্ষা আসার কোশ্চেন। নোট 2, বিশ্ব ব্যাংকের মতে বিশ্ব ব্যাংকের মতে বিশ্ব ব্যাংকের মতে বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের বৈশিষ্ট্য বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের বৈশিষ্ট্য 6টি, কিন্তু উপাদান 4টি। দেখি বলা এখন পরীক্ষায় আসার প্রশ্ন 1989 সালে বিশ্ব ব্যাংক সর্বপ্রথম সুশাসন শব্দটি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। তারপরে বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের বৈশিষ্ট্য 6টি, কিন্তু উপাদান 4টি। লেখেন লেখেন, লেখা হইলে বলেন, ডান হইলে বলেন, আমি আগাই যাব, প্রয়োজনে পরে বুঝিয়ে দিব। ডান ডান, গুড। ইসরাত জাহান, মরিয়ম খাতুন, তারপরে শুভ কর্মকার, গুড, ভেরি গুড। 3 নম্বরে লেখেন সুশাসনের উপর সুশাসনের উপর বিশ্ব ব্যাংকের বিশ্বের 2টি গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ রিপোর্ট। সুশাসনের উপর বিশ্বব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ রিপোর্ট। ক সাব সাহারান আফ্রিকা, from crisis to sustainable growth. এটা একটা রিপোর্ট। এই রিপোর্টটা দিচ্ছে 1989 সালে। একটা রিপোর্ট গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা দিচ্ছে 1990 সালে। মানে কথাটা অর্থ হলো সুশাসনের উপর বিশ্বব্যাংক অনেকগুলো রিপোর্ট দিছে, তার মধ্যে দুইটা রিপোর্ট যেটা পরীক্ষা আসার মতো, সেই দুটা রিপোর্ট আমি লিখে দিচ্ছি। লেখেন, সুশাসনের উপর বিশ্বব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ রিপোর্ট, একটা হলো সাব সাহারান আফ্রিকা ফ্রম ক্রাইসিস টু সাস্টেনেবল গ্রোথ 1989, আর হলো গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট 1992। ভাই গুড। ইশরাত সাহাব কৃষ্ণা, গুড। রাখি বিশ্বাস, ওকে। এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, যদি না বুঝেন পরে বুঝে দিব। তারপর লেখেন, চাই ইউএনডিপির মতে সুশাসনের বৈশিষ্ট্য 9টি। ইউএনডিপির মতে সুশাসনের বৈশিষ্ট্য 9টি। 5, সুশাসনের উপর ইউএনডিপির গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটা কি? গভর্নেন্স ফর সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট, 1997। সুশাসনের উপর গুরুত্বপূর্ণ রিপোর্ট, গভর্নেন্স ফর সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট 1997। নাইমুল ইসলাম, ইরশাদ সাহাব কৃষ্ণা, রাখি বিশ্বাস। লেখা শেষ হলে বলেন ডান, গুড। শুধু ডান বললে হবে না, কে কোনটা বুঝে নাই সেটা পরে বলতে হবে। শুধু ডান বললে হবে না, এগুলি পরীক্ষা আসবে। এইগুলা আপনাদেরকে প্যাকেজ প্রোগ্রাম, মানে প্যাকেটে করে আপনাদের খাওয়া দিচ্ছি।
আপনারা যদি প্যাকেটের মোড়টা খুলে মুখের মধ্যে দিয়ে দিবেন পরীক্ষা হলে। এই জন্য এটার নাম দিচ্ছি প্যাকেজ প্রোগ্রাম। আচ্ছা, 6, ইউনোর মতে, জাতিসংঘ ইউনোর মতে ইউনোর মতে সুশাসনের বৈশিষ্ট্য, ইউনোর মতে সুশাসনের বৈশিষ্ট্য 8টি। ইউনোর মতে সুশাসনের বৈশিষ্ট্য 8টি। 7, সুশাসন প্রতিষ্ঠার জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ সর্বাধিক গুরুত্ব দেয়। জাতিসংঘ সর্বাধিক গুরুত্ব দেয় মৌলিক মানবাধিকারের উপর। মৌলিক মানবাধিকারের উপর। সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ সর্বাধিক গুরুত্ব দেয় মৌলিক মানবাধিকারের উপর। দেখেন গুরুত্বপূর্ণ। 8, সুশাসনের উপর এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সুশাসনের উপর এডিপির পূর্ণ রিপোর্ট। সুশাসনের উপর এডিপির গুরুত্বপূর্ণ রিপোর্ট। ইন্টেরিম স্টাফ instruction on governance. Interim staff instruction on governance. Interim staff instruction. Interim staff instruction on governance. Interim staff instruction on governance. শুভ কর্মকার লেখা হয়েছে কিনা বলেন? সাবরিনা আলম, মরিয়ম খাতুন, লেখা হলে বলেন। গুড। এগুলো হলো প্যাকেজ প্রোগ্রাম। 9, জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশনে জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশনে ইন্টেরিম মিনিং, ইন্টেরিম মানে অন্তর্বর্তী, বলে না ইন্টেরিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, মানে দুটার মধ্যখানে। ইন্টেরিম মানে অন্তর্বর্তীকালীন, মধ্যম।
জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশনে টেকসই উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হইয়াছে। জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশনে টেকসই উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হইয়াছে। 10 সুশাসন ও টেকসই উন্নয়ন পরস্পর সম্পূরক। কি খবরটা কি ক্লাস করছেন? না, পরীক্ষা দিলাম। পরীক্ষা টেস্টগুলো দিতেছে। গুড, ভেরি গুড। রিটেন না প্রিলি? প্রিলিমিনারি দিতেছে, রিটেনের তো কোনো খবর নাই। খবর নাই, ওকে। তারপরে 10 সুশাসন ও টেকসই উন্নয়ন। সুশাসন ও টেকসই উন্নয়ন। সুশাসন ও টেকসই উন্নয়ন পরস্পর সম্পূরক। কমপ্লিমেন্টারি। সুশাসন যেটা বুঝবেন না সেটা পরে বুঝে দিব, আগে লিখে ফেলা। সুশাসন ও টেকসই উন্নয়ন পরস্পর সম্পূরক। গুড। সাবরিনা আলম, গুড। 11 অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো নাগরিকদের নিয়মিত কর প্রদান। নাগরিকদের নিয়মিত কর প্রদান। অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো নাগরিকদের নিয়মিত কর প্রদান। 12 অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো নাগরিকদের নিয়মিত কর প্রদান। 12 এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এমডিজিতে অর্থনৈতিক সুশাসনের উপর অর্থনৈতিক সুশাসনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হইয়াছে। এমডিজিতে অর্থনৈতিক সুশাসনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। তারপরে লেখেন 13 এসডিজিতেও
এসডিজি তো অর্থনৈতিক সুশাসনের উপর উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হইয়াছে। সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। বলেন মরিয়ম খাতুন, লেখা হলে বলেন। ধান 13, এখন লেখেন 14। 14 লেখেন। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর স্ট্রাকচারাল STRUCTURL স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম বা কাঠামোগত সমন্বয় কর্মসূচিতে কাঠামোগত সমন্বয় কর্মসূচিতে অর্থনৈতিক সুশাসনের উপর অর্থনৈতিক সুশাসনের উপর বেশি গুরুত্ব আরোপ করা হইয়াছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে আগেই বলছি, আপনারা যখন এখানে প্রোগ্রামে ভর্তি হয়েছেন আপনাদের এখানে 2টা ক্লাসের কথা আছে, কিন্তু আসলে 2টা ক্লাসে শেষ করা যায় না। আমার আগে যে স্প্রিয়া ছিল সেটা এখন আর নাই। এখন আমি দেখেন আজও কিন্তু আমি একবেলা অফিস করে আসছি। আপনারা জানেন আমি এখন NCTV-তে আছি। এই যে জানুয়ারির 1 তারিখে বই দিতে পারি না আমরা, কারণ বিভিন্ন সীমাবদ্ধ আছে। আমরা আশা করতেছি এই জানুয়ারির 31শে জানুয়ারির মধ্যে বই দেওয়ার জন্য, এই জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। কাগজের সংকট আছে, এই জন্য চেয়ারম্যান ওনার সাথে আমার দেখা হয়েছে। আমি বলছি 2টা ক্লাস হবে না, 3টা ক্লাস। পরবর্তী ক্লাসে আমি সুশাসনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, তারপরে মূল্যবোধ শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করব, তারপরে সুশাসন এবং নৈতিকতা নিয়ে বিভিন্ন ফিলোসফার যেমন সক্রেটিস কি বলছে, প্লেটো কি বলছে, অ্যারিস্টটল কি বলছে, ম্যাকিয়াভেলি কি বলছে, তারপরে আপনার বার্ট্রান্ড রাসেল কি বলছে, তারপরে আপনার জার্মান বিভিন্ন দার্শনিক নামটা মনে আসতে ওরা কি বলছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি আর আলোচনা করতে চাচ্ছি না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলেন। জান্নাতুল ফেরদৌস, প্লিজ এনি কোশ্চেন, please place in the screen. If there is a question, Mariam Khatun, Mohammad Sakila Khatun, if there is any question, please place in the monitor. Done. So I think there is no question, so I can
গো। For last time, please. Any question? No. No, sir. All clear. Thank you very much. আজকে আমি শেষ করে দিলাম, আর একটা ক্লাস হবে। Thank you very much. বুঝতে পেরেছি। আরো হ্যাঁ, এটা বন্ধ করে